আসসালামু আলাইকুম। আমি সাবরিন আক্তার, সহকারী শিক্ষক, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। আজকে আমি বিজ্ঞান পঞ্চম শ্রেণীর অধ্যায় 5 নিয়ে আলোচনা করব। অধ্যায় 5-এর আরো একটি ক্লাসে আমি অধ্যায় 5-এর প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি। এই অধ্যায়টি হচ্ছে পদার্থ ও শক্তি। পদার্থ ও শক্তি অধ্যায়ের পদার্থ কি, শক্তি কি, শক্তির বিভিন্ন রূপ এবং শক্তি কিভাবে রূপান্তরিত হয় এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব শক্তি সঞ্চালন। এখানে একটি প্রশ্ন আছে, শক্তি কিভাবে সঞ্চালিত হয়? শক্তি হচ্ছে কোনো কিছু করার সামর্থ্যটাই হচ্ছে শক্তি। এই যে শক্তিটা বিভিন্ন উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। এবং এটা কিভাবে সঞ্চালিত হয়? আমরা আমাদের এই পৃথিবীর সূর্যকে যদি দেখি, যে সূর্য থেকে আমরা সৌর শক্তি, তাপ ও আলো পেয়ে থাকি। সূর্যের এই শক্তিটা কাজে লাগিয়ে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে থাকে। এই যে সৌরশক্তিকে কাজে লাগিয়ে উদ্ভিদ খাদ্য তৈরি করে, এখানে রাসায়নিক শক্তিতে পরিবর্তন হয় সৌরশক্তিটা। আবার যখন উদ্ভিদের খাবার দাবার আমরা গ্রহণ করি, তখন এই রাসায়নিক শক্তিটা আবার তাপ ও যান্ত্রিক শক্তিতে পরিবর্তন হয়। এখানেই বোঝা যায় যে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হচ্ছে। তারপরে আমরা দেখি তাপ সঞ্চালন কি। তাপ সঞ্চালন হচ্ছে উচ্চ তাপমাত্রা স্থান থেকে নিম্ন তাপমাত্রা স্থানে তাপের যে প্রবাহটা, এটাই হচ্ছে তাপ সঞ্চালন। তাহলে তাপ সঞ্চালনটা কি? তাপ সঞ্চালন হচ্ছে উচ্চ তাপমাত্রা স্থান থেকে নিম্ন তাপমাত্রা স্থানে তাপ প্রবাহটাই হচ্ছে তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন হয় সাধারণত 3 উপায়: তাপ পরিবহন, পরিচলন এবং বিকিরণ প্রক্রিয়ায় সঞ্চালিত হয়। পরিবহন প্রক্রিয়াটি হচ্ছে কঠিন পদার্থের মধ্য দিয়ে যে তাপ সঞ্চালিত হয় সেটাই হচ্ছে তাপের পরিবহন। তাহলে বোঝা গেল যে কঠিন পদার্থের মধ্য দিয়ে যে তাপটা সঞ্চালিত হয় সেটা হচ্ছে পরিবহন প্রক্রিয়া। এই পরিবহন প্রক্রিয়াটা বোঝানোর জন্য এখানে একটি চিত্র দেয়া আছে। দেখো, বাটিতে গরম পানি নেওয়া আছে এবং এই গরম পানির বাটিটির মধ্যে আমরা যদি একটি চামচকে ডুবাই, তাহলে দেখা যাবে যে চামচের অগ্রভাগটি গরম হয়েছে এবং অগ্রভাগ থেকে তাপটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করেছে। তাহলে দেখা যাবে যে চামচের গোড়া পর্যন্ত একদম সম্পূর্ণ চামচটি গরম হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে চামচটা প্রথমে ঠান্ডা ছিল। গরম পানিতে ডুবানোর ফলে গরম পানি থেকে তাপ চামচের মধ্যে সঞ্চালিত হয়েছে। এই যে এই প্রক্রিয়াটি, এটাই হচ্ছে পরিবহন প্রক্রিয়া। এই পরিবহন প্রক্রিয়াটি শুধুমাত্র সম্পন্ন হয় কঠিন পদার্থের মধ্যে। এখন আমরা পরিচলন প্রক্রিয়াটি কি। এই পরিচলন প্রক্রিয়াটি তরল এবং বায়বীয় পদার্থের মধ্য দিয়ে সঞ্চালিত হয়। যখন আমরা কোনো পানির পাত্রকে চুলায় গরম করি, তখন এর নিচের অংশের পানি প্রথমে গরম হয়ে উপরে উঠে আসে। প্রথমে গরম হয়ে উপরে কেন উঠে আসে? কারণ পানিটা যখন গরম হয় তখন এটা হালকা হয়ে যায়, তাই এই গরম পানিটা উপরের দিকে উঠে আসে। আর পাত্রের উপরের অংশের পানির তাপমাত্রা কম থাকায় তা নিচে নেমে আসে। অর্থাৎ পাত্রের উপরের যে ঠান্ডা পানিটা, এটার ওজন বেশি হওয়ার কারণে এটা নিচে নেমে আসে। আবার এই নিচে নেমে এসে পানিটা যখন গরম হয় উপরের দিকে আবার উঠে আসে। এভাবে তাপ পাত্রের পানির সর্বত্র ছড়িয়ে পড়ে। অর্থাৎ দেখা গেল যে পানির পাত্রটা যখন আমরা গরম পানি চুলার উপরে রাখি, নিচের ঠান্ডা পানিটা প্রথমে গরম হয়ে উপরের দিকে উঠে আসে এবং উপরের ঠান্ডা পানিটা আবার নিচের দিকে নেমে গরম হয়ে আবার
উপরে উঠে আসে। তাহলে দেখা গেল যে তরল পদার্থের মধ্য দিয়ে পরিচলন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে পরিবহন প্রক্রিয়ায় কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয় এবং তরল এবং বায়বীয় পদার্থের মধ্য দিয়ে পরিচলন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়। ও বিকিরণ প্রক্রিয়ায় কিভাবে তাপ সঞ্চালিত হয়? বিকিরণ প্রক্রিয়ায় তাপ শক্তি কোনো মাধ্যম ছাড়াই উৎস থেকে চারদিকে ছড়িয়ে পড়ে। এটাই হচ্ছে বিকিরণ প্রক্রিয়া। এই বিকিরণ প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার জন্য কোনো কঠিন তরল কিংবা বায়বীয় মাধ্যমের প্রয়োজন হয় না। এই কারণেই কোনো মাধ্যমের প্রয়োজন হয় না বলেই পৃথিবী থেকে সূর্য লক্ষ লক্ষ কিলোমিটার দূরে হয়েও আমরা সূর্যের তাপ পাই এবং আগুন কিংবা বৈদ্যুতিক বাতি থেকেও আমরা এই প্রক্রিয়ায় তাপ পেয়ে থাকি। এই যে এখানে একটি চিত্র দেয়া আছে যে একটি লোক আগুনের তাপ নিচ্ছে, কিন্তু এই লোকটি আগুন থেকে যে তাপটা পাচ্ছে এটার জন্য আগুনটাকে স্পর্শ করা প্রয়োজন হচ্ছে না, হাতটা দূরে রেখেও তাপ পাওয়া যাচ্ছে। এই যে তাপটা পাচ্ছে এটা বিকিরণ প্রক্রিয়ায় সম্পন্ন হচ্ছে। আলো চালন। আলোর সঞ্চালনটা হচ্ছে যে আলো শক্তির এমন একটি রূপ যা আমাদের দেখতে সাহায্য করে। আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়। কঠিন তরল এবং বায়বীয় মাধ্যম ছাড়াই আলো সঞ্চালিত হতে পারে। আলোর সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আলো সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না বলেই চাঁদ, তারা এবং সূর্য থেকে আলো বিকিরণ প্রক্রিয়ায় পৃথিবীতে আসে। এই যে এখানে একটি চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে চাঁদ থেকে আলো আমাদের এই পৃথিবীতে রাত হলে ছড়িয়ে পড়ে। এটি সম্পন্ন হয় বিকিরণ প্রক্রিয়ায়। তোমার একটি প্রশ্ন আছে, আমরা কিভাবে শক্তি সংরক্ষণ করতে পারি? আমরা আমাদের নিজেদের প্রয়োজনে বিভিন্ন রকমের শক্তিকে আমরা ব্যবহার করি, যেমন তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাসের মতো অনবায়নযোগ্য শক্তির উৎসের উপর আমরা বেশি নির্ভরশীল। অনবায়নযোগ্য মানে আমরা যে সকল শক্তিগুলো তৈরি করতে পারি না, যেগুলো ব্যবহার করার ফলে নিঃশেষ হয়ে গেলে তৈরি হতেও অনেক সময় লাগে। এই শক্তিগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। তাই আমাদের শক্তির যথাযথ ব্যবহার করতে হবে। না হয় আমরা এই শক্তিগুলো যদি সম্পূর্ণরূপে শেষ করে ফেলি তাহলে এগুলো পাওয়া যাবে না সহজেই। এবং এই যে শক্তিগুলো আমরা ব্যবহার করে থাকি এগুলোর যাতে অপচয় না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন শক্তি সংরক্ষণ করার জন্য আমরা যখন আমাদের ঘরের বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতি সমূহ ব্যবহার করার পর এগুলো বন্ধ রাখতে হবে এবং ফ্রিজের দরজা দ্রুত সময়ে বন্ধ করে রাখতে হবে। এবং যখন আমাদের দিনের বেলায় সূর্যের আলো থাকে তখন আমরা ঘরের বৈদ্যুতিক বাতি বন্ধ করে পর্দা সরিয়ে কিংবা দরজা জানালা খুলেও আমাদের ঘরকে আলোকিত করতে পারি। তখন আমরা বৈদ্যুতিক বাতি ব্যবহার না করেও আলোকিত করতে পারি। এরকম আরো বিভিন্ন পদ্ধতিতে শক্তি সংরক্ষণ করা যায়। যেমন আমরা গাড়ির বদলে যথাসম্ভব পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করেও আমরা শক্তি সংরক্ষণ করতে পারি। এবং বাড়িতে যাতে ছায়ার ব্যবস্থা করা যায় তার জন্য পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাতে হবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা এই অধ্যায়ে এবং এই অধ্যায়ের এই অংশে দেখতে পেলাম যে তাপ কিভাবে সঞ্চালিত হয় এবং তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া: পরিবহন, পরিচলন এবং বিকিরণ। এবং আলোর সঞ্চালন, আলো কিভাবে সঞ্চালিত হয় এবং আমরা শক্তি কিভাবে সংরক্ষণ করতে পারি। এই অধ্যায়ে আমরা এই অংশে যেতটুকু পড়িয়েছি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং এই অধ্যায়ের বাকি অংশ নিয়ে আগামী একটি ক্লাসে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই অনেক ভালো থাকবে। আসসালামু আলাইকুম।